আমি কি কাউকে গালি দিয়েছি? কাহার বিরুদ্ধে বলতেছি? এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বালানা। তোমার মিয়া মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে, কথা কয় না। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে। সানি লিওনকে দেখলে ভালো লাগে। সানি সানি স্যার আমার অল্পনা বসের বন্ধু রে। এই সোনামণি বসো। জান তুই টেকে গেছো এখন আইও। বসে যান, বসে যান। খাবে ডেলে দেই এর জন্য ড্যান্স করা জায়েজ। ঘটনা কি খেতার মধ্যে গহীন দেশের মানব সমাজের নৈতিকতার সংকটকালে তিনি এসেছেন এক আলোকবর্তিকা হাতে নিয়ে। সে আলোয় আলোকিত সাধারণ মানুষ, ইসলামী চেতনায় জেগে ওঠে সবাই। বলছিলাম জনপ্রিয় ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারীর কথা, যার ডাকে উঁচু নিচু সকল স্তরের মানুষ এসে দাঁড়িয়েছেন ইসলামের পতাকা তলে। 1990 সালের 26 জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন মিজানুর রহমান আজহারী। শিক্ষকের ঘরে জন্ম। তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক। আজহারীর বাবার বাড়ি কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে, তবে বেড়ে ওঠা ঢাকায়। তিনি পড়ালেখা করেছেন ডেমরার দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায়। সেখান থেকে 2004 সালে দাখিল সম্পূর্ণ করেন। পড়ালেখায় মেধাবী ছিলেন আজহারী। দাখিল পরীক্ষায় জিপিএ 5 পেয়ে পাশ করেন। দাখিলের মতোই জিপিএ 5 নিয়ে 2006 সালে আলিম শেষ করেন তিনি। পড়ার টেবিলের সঙ্গে বরাবরই ভালো সম্পর্ক ছিল আজহারীর, আর তাই তো 2007 সালে পান শিক্ষাবৃত্তি। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের সে বৃত্তি পরীক্ষায়ও মেধার স্বাক্ষর রাখেন, প্রথম স্থান অধিকার করেন। এরপর চলে যান মিশরে। সেখানে গিয়ে স্নাতক শ্রেণীতে ভর্তি হন আল আজহার বিশ্ববিদ্যালয়ে। ছিলেন ডিপার্টমেন্ট অফ তাফসির অ্যান্ড কুরআনিক সায়েন্সের ছাত্র। 2012 সালে কৃতিত্বের সঙ্গে স্নাতক সম্পন্ন করেন। এরপর একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। সে সময় পড়ার টেবিলে বেছে নিয়েছিলেন ডিপার্টমেন্ট অফ কোরআন অ্যান্ড সুন্নাহ স্টাডি। তার হাত ধরে ইসলাম গ্রহণ করেছেন অনেকে, এসেছেন দিনের পথে। তার একমাত্র লক্ষ্য বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করা। সে কারণে নেমেছেন রাজপথে, নাম লিখিয়েছেন রাজনীতিতে। উচিত কথা বলতে শেখ হাসিনাকেও ছাড়েননি তিনি। রাজনীতিতে নেমে সয়েছেন জেল জুলুম। বিএনপি আওয়ামী লীগ সব আমলে সয়েছেন নির্যাতন, তবু রাজপথ ছাড়েননি। বলছিলাম দেশের স্বনামধন্য ইসলামী ব্যক্তিত্ব চরমনায় পীর সাহেব সৈয়দ রেজাউল করিমের কথা, যিনি একজন ইসলামী পণ্ডিত, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ধর্মীয় আলোচক। কয়েক পুরুষ ধরে দেশে ইসলামকে শক্তিশালী করতে শ্রম দিয়ে যাচ্ছে তার পরিবার। দেশ বিদেশে রয়েছে তাদের সুনাম। তার বাবা দাদা একই পথে হেঁটেছেন। সৈয়দ রেজাউল করিম ও তার পরিবারের কারণে বিখ্যাত বরিশালের চরমনায়। কয়েক পুরুষ ধরে তারা দেশের বিখ্যাত ইসলামী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। রেজাউল করিমের আগে তার বাবা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম ছিলেন চরমনায়ের পীর এবং ইসলামী আন্দোলনের প্রধান। তিনি ছিলেন একজন ইসলামী পণ্ডিত ও রাজনীতিবিদ। এর আগে ছিলেন রেজাউল করিমের দাদা সৈয়দ মোহাম্মদ ইসহাক। 1971 সালের 1 ফেব্রুয়ারি বরিশালের চরমনা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন রেজাউল করিম। ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ধর্মীয় অনুশাসনে। রেজাউল করিমের পড়ালেখার শুরুটা হয় চরমনায় জামিয়া রাশিদিয়া ইসলামিয়ায়। সেখান থেকে কাওমি শেষ করেন তিনি। পরে নাম লেখান বরিশালের সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসায়। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিকহ ও হাদিসে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। রেজাউল করিম তার কর্মজীবন শুরু করেছিলেন শিক্ষকতার মাধ্যমে। জামিয়া রাশিদিয়া ইসলামিয়ায় আলিয়া শাখায় শিক্ষকতার মাধ্যমে এই পথ চলা শুরু। পরে আলিয়া ও কওমি উভয় শাখার সহকারী অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি 2 শাখার প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও ইসলামী আন্দোলনের প্রধানের দায়িত্ব পালনকারী রেজাউল করিমের রাজনীতিতে হাতে খড়ি তার ছাত্র জীবনে। তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্রদলের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। পরে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ছাত্র কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। 2016 সালে 3.82 পেয়ে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন। স্নাতকোত্তর শেষ করেও পড়ার টেবিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি আজহারী, বরং তিনি মিশর থেকে চলে যান এমফিল করার উদ্দেশ্যে মালয়েশিয়ায়। সেখানে বেছে নেন হিউম্যান এমব্রায়োলজি ইন দ্য হোলি কুরআন। মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে বিষয়টির উপর এমফিল করেন আজহারী। হিউম্যান এমব্রায়োলজি ইন দ্য হোলি কুরআনে গবেষণা শেষে পিএইচডি করতে মনস্থির করেন। হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হোলি কুরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডির উপর পিএইচডি করেন তিনি। বাংলা ছাড়াও মিজানুর রহমান আজহারীর একাধিক ভাষায় দখল রয়েছে। ইংরেজিতে বেশ দক্ষ তিনি। তার পিএইচডির মাধ্যম ছিল ইংরেজি, পাশাপাশি আরবি ভাষায় পারদর্শী তিনি। দেশের আলেমদের তুলনায় শুধু শিক্ষা দীক্ষায় এগিয়ে নন আজহারী। বক্তা হিসেবে তিনি তুমুল
জনপ্রিয়। একটা সময় নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন আলেমরা, বিভিন্ন ভাগে বিভাজিত হয়েছিলেন তারা। ঠিক সে সময় দেশে আগমন ঘটে আজহারের। আলেমদের মধ্যে বিভক্তির ইতি টানতে কাজ করেন সে সময়। পাশাপাশি তরুণদের মাঝে সাবলীলভাবে আলোচনা করেন আজহারি। ধর্ম নিয়ে সময় উপযোগী সে আলোচনার সঙ্গে মাঝে মাঝেই যোগ করেন ইংরেজি শব্দ ও বাক্য, যা সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষিত সমাজকেও তাকে নিয়ে চিন্তা করতে বাধ্য করেছে। তার জনপ্রিয়তাও ছড়িয়ে পড়েছে চারিদিকে। দেশের এমন কোনো অঞ্চল নেই যেখানে আজহারের মাহফিল হয়নি। তার মুখনিসৃত বাণী শুনতে ছুটে আসে মানুষ। দেশ এবং রাষ্ট্র গঠনেও আজহারের অবদান অপরিসীম। গেল জুলাই বিপ্লবে সামাজিক মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ ছিলেন তিনি। ছাত্র জনতাকে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমসাময়িক বিভিন্ন ইস্যুতেও ধর্মের আলোকে কথা বলেন তিনি। মানুষকে সৎ পথে আনার জন্য ব্যয় করেন নিজের সময়। সামাজিক মাধ্যমে তিনি বেশ জনপ্রিয়। বর্তমানে তার সোশ্যাল মিডিয়ায় অনুসারীর সংখ্যা 8.7 মিলিয়ন। মিজানুর রহমান আজহারী যেমন সুবক্তা ও সুচিন্তক, তেমনি দৃঢ়চেতা মানুষ। কেননা একসময় নিজের কাজের ক্ষেত্রে বেশ প্রতিবন্ধকতা সহ্য করতে হয়েছে তাকে। দেশও ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছিল তার জন্য, তবুও সরে আসেননি নিজের পথ থেকে। সামাজিক মাধ্যমে জনসচেতনতা ও ধর্ম সচেতনতামূলক পোস্ট দিয়ে মানুষকে জ্ঞানের আরেক জ্ঞানের আলোয় আলোকিত করার কাজটি করে গেছেন। সক্রিয়ভাবে রাজনীতি করার সময় জেল জুলুম সহ্য করতে হয়েছে রেজাউল করিমকে। তিনি বিএনপির শাসন আমলে 2 বার কারাবরণ করেন। আওয়ামী লীগের আমলেও হন নির্যাতনের শিকার। বর্তমানে রেজাউল করিম ইসলামী আন্দোলনের মুজাহিদে আমিরের দায়িত্ব পালন করছেন। শুধু একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাই নয়, রেজাউল করিম ছিলেন জনপ্রতিনিধিও। তিনি বরিশালের চরমোনাই ইউনিয়নের 2 বারের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। রাজনীতিতে আপোষহীন রেজাউল করিম। কোনো দলের কাউকেই ছেড়ে কথা বলেন না এই ধর্মীয় ব্যক্তিত্ব। ছাড় দেননি শেখ হাসিনাকেও। 2009 সালে প্রধানমন্ত্রী থাকাকালীন বোরকা নিয়ে কটূক্তি করলে প্রতিবাদ করেন রেজাউল করিম। দায়িত্বজ্ঞানহীন কটাক্ষপূর্ণ বক্তব্য বলে শেখ হাসিনাকে বক্তব্য প্রত্যাহার করতে বলেন। সৈয়দ রেজাউল করিম খিলাফত প্রাপ্ত হন 1994 সালে। পিতা ফজলুল করিমের মাধ্যমে খিলাফত প্রাপ্ত হন তিনি। পরে 2001 সালে তাকে খিলাফত প্রদান করা হয়। এছাড়া দারুল উলুম দেওবন্দের প্রধান হাবিবুর রহমান খয়রাবাদীর কাছ থেকেও খিলাফত পেয়েছেন তিনি। 2016 সালে এই খিলাফত প্রদান করা হয় তাকে। চরমোনাইয়ের পীর হিসেবে তার সুনাম বিশ্বজোড়া। দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন ভক্তরা। সৈয়দ রেজাউল করিমরা 6 ভাই 1 বোন। তাদের মধ্যে অন্যতম সৈয়দ ফয়জুল করিম, বড় ভাইয়ের ছায়া সঙ্গী যেন। তিনিও দেশের একজন ইসলামী পণ্ডিত, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ধর্মীয় আলোচক। রেজাউল করিমের পরে তিনিও চরমোনাই ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইসলামী আন্দোলনের নায়েবের পদ তার। এদিকে বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন সৈয়দ রেজাউল করিম। রাষ্ট্র ক্ষমতায় যেতে অনেক বড় দলও নির্ভরশীল হচ্ছে তার উপর, সমর্থন প্রত্যাশা করছেন তার। এদিকে সৈয়দ রেজাউল করিমও দল গোছাচ্ছেন। রাজনীতিতে তার প্রতি সাধারণ মানুষের আস্থা যে বেড়েছে তা বর্তমান হাত পাকা মার্কার মিছিল মিটিংয়েই প্রমাণিত। এই মুহূর্তে দেশে ধর্মীয় নেতা হিসেবে প্রথম সারিতে আছেন যারা, তাদের মধ্যে অন্যতম মাওলানা মামুনুল হক। এর মধ্যে রাজনীতিতে নিজের স্বকীয়তার পরিচয় দিয়েছেন তিনি। অনেকেই তাকে দেশের ইসলামী আন্দোলনের নির্ভরযোগ্য কাণ্ডারি মনে করেন। রাজনীতিতে নিজের প্রতিবাদী সত্তা ও আপোষহীনতার প্রমাণ দিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক মাওলানা মামুনুল হক সম্পর্কে। মাওলানা মামুনুল হক 1973 সালের নভেম্বরে ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা আজিজুল হক একজন ইসলামিক পণ্ডিত। আজিজুল হক সাহেবের 13 সন্তানের মধ্যে মামুনুল হক চতুর্থ। তার লেখা ও বেড়ে ওঠা ঢাকায়। মাত্র 12 বছর বয়সে লালবাগ চানতারা জামে মসজিদ মাদ্রাসায় কোরআনের হাফেজ হন তিনি। এরপর নাম লেখান ঢাকার জামিয়া রাহমানিয়া আরাবিয়ায়। সেখান থেকে 1993 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন, স্নাতক এবং দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পরে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। শুরুতে যোগ দেন সিরাজগঞ্জ জামিয়া নিজামিয়া বেথুয়া মাদ্রাসায়। সেখানে 5 বছর ছিলেন। পরে আসেন রাজধানীর মিরপুর জামিউল উলুমে। 2000 সালে জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় শাইখুল হাদিস হিসেবে যোগ দেন। মাহাদু তারবিয়াতুল ইসলামিয়া নামে একটি উচ্চতর ইসলামী শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে তার। তিনি খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন বাইতুল মামুর জামে মসজিদে। পাশাপাশি খণ্ডকালীন শিক্ষক হিসেবে শিক্ষাদান করেছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে। রাজনীতিবিদ ও ইসলামী বক্তা হিসেবে মাওলানা মামুনুল হকের এক বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে। 2 মাধ্যমেই তিনি বেশ জনপ্রিয়। তবে দেশব্যাপী পরিচিতিটা তার আসে রাজনীতির মাধ্যমে। মাঠের রাজনীতিতে সক্রিয় থাকার কারণে সহ্য করতে হয়েছে জেল জুলুম। 2013 সালে শাপলা চত্বরের নেতৃত্বস্থানীয় একজন ছিলেন মামুনুল হক।
ওই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার, এর খেসারতও দিতে হয়েছে। 5 ও 6 মে ঢাকার শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে আন্দোলনের নেতৃত্বের কারণে গ্রেফতার করা হয় তাকে। জেলে থাকাকালীন কারাগার থেকে বলছি নামে একটি বইও লিখেন মামুনুল হক। বিগত 16 বছর স্বস্তিতে মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নিতে পারেননি মামুনুল হক। জেল জীবন যেন ছিল তার জন্য আবশ্যক। 2018 সালে জাতীয় নির্বাচনের দুদিন আগে ফের তাকে গ্রেফতারের অভিযোগ ওঠে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের একজন ছিলেন তিনি। 2020 সালের 10 অক্টোবর খেলাফতে ইসলামের মহাসচিব এবং 15 নভেম্বর হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব নির্বাচিত হন তিনি। ওই বছরই 26 ডিসেম্বর হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের মহাসচিবের ভার দেওয়া হয় তাকে। বহুমুখী প্রতিভার অধিকারী মাওলানা মামুনুল হক একাধারে রাজনীতিবিদ, ইসলামী বক্তা এবং লেখক তিনি। বাজারে রয়েছে তার প্রকাশিত 10টি বই, পাশাপাশি সম্পাদনা করেছেন 4টি বই। তিনি জনপ্রিয় ইসলামিক ম্যাগাজিন মাসিক রহমান ও পয়গম্বরের সম্পাদক। পাশাপাশি বিভিন্ন পত্রিকায় কলামও লিখেছেন। একই সঙ্গে ইসলামী বক্তা ও রাজনীতিবিদ হিসেবে মামুনুল হক বেশ দাপুটে। রাজনীতির মাঠে তার প্রতিবাদী কণ্ঠস্বরের সঙ্গে অনেকেই পরিচিত। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে মন্তব্য করে বেশ আলোচিত হয়েছেন। এর মধ্যে ভাস্কর্যের বিরুদ্ধে তার ফতোয়ার কথা সবার জানা। দেশে ধর্মীয় অনেক নেতা হলেও মামুনুল হক তাদের থেকে আলাদা। সে কারণেই দীর্ঘ সময় ধরে রাজনীতিতে প্রভাব বিস্তার করে আছেন তিনি। দেশের বাইরেও ইসলামী রাজনীতিবিদ হিসেবে পরিচিতি আছে তার। পট পরিবর্তনের পর আফগানিস্তান সরকারের আমন্ত্রণে দেশটি সফরে গিয়েছিলেন তিনি। এই সফরে বিশ্ব ইসলামী নেতাদের মাঝে তার ইমেজের প্রমাণ দেয়।